প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য মেধাবী তরুণ-তরুণী উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে ইউএসএ-তে। ইউএসএর ইউনিভার্সিটিগুলোতে রেখে চলছে তাদের মেধার স্বাক্ষর। কিন্তু কেমন এই পরবাসী জীবন? কি করে তারা মানিয়ে নিচ্ছে এই অপরিচিত নতুন ভুবনে? ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রাম, ফান্ডিং সবকিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের আজকের অতিথির সাথে। Let's welcome our guest, Redwanul Haq, student in PhD program of Political Science, Binghamton University in State University of New York. Let's welcome our guest. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আপু, আপনার কি খবর? হ্যাঁ, আমরাও খুব ভালো আছি এবং আপনাকে আজকে আমাদের এই আয়োজনে পেয়ে আমরা আসলে খুবই খুশি। আপনি বর্তমানে বিংহ্যাম্পটন ইউনিভার্সিটিতে আছেন, পিএইচডি ইন পলিটিক্যাল সায়েন্স প্রোগ্রামে। আপনার প্রোগ্রামটি নিয়ে আমাদের সাথে কিছু ইনফো শেয়ার করবেন? অনেক নতুন শিক্ষার্থীরা যারা নেক্সট ফলে হয়তো এপ্লাই করবে, তারা সবচেয়ে বেশি যে সময়টুকু ব্যয় হয় প্রোগ্রাম খুঁজে বের করা নিয়ে। এবং এর পাশাপাশি আপনার ইউনিভার্সিটি নিয়ে সংক্ষেপে কিছু তথ্য যদি শেয়ার করতেন প্লিজ। অফকোর্স। তো আমার ইউনিভার্সিটি হলো বিংহ্যাম্পটন ইউনিভার্সিটি। এটা হলো নিউ ইয়র্ক স্টেটে, নিউ ইয়র্ক শহর থেকে ৩.৫ ঘন্টার দূরত্ব, মানে আপনি যদি বাস বা গাড়িতে আসেন। আর এটা আপস্টেট। এটা হচ্ছে কলেজ টাউনের ভিতরে পড়ে, গ্রেটার বিংহ্যাম্পটন এরিয়াতে, ফেস্টালে। তো আমার ইউনিভার্সিটি আপাতত স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, যেটা ধরেন যে একটা মানে গুচ্ছ আর কি, মানে স্টেট ইউনিভার্সিটির অফ নিউ ইয়র্ক গুলার মধ্যে অন্যতম আর কি। রিসেন্টলি আমরা মানে খুবই গর্বের সাথে বলতে পারি যে আজকে আমরা স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক গুলার মধ্যে সর্বপ্রথম হয়েছি। আমাদের ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স প্রোগ্রাম আর অন্যান্য ইঞ্জিনিয়ারিং স্কুল এবং পলিটিক্যাল সায়েন্স প্রোগ্রাম অন্যতমভাবে ভালো। আইভি লিগের এখন আমরা কম্পিট করতে পারছি না, বাট ইনশাল্লাহ আমরা আজকে কাছাকাছি যেতে পারবো। আমার ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম হলো নন স্টেম, কিন্তু আমার এটা হলো পিএইচডি প্রোগ্রাম, সো এটা হলো 5 বছরের প্রোগ্রাম। আমার ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট হলো কম্পারেটিভ পলিটিক্স আর ইন্টারন্যাশনাল রিলেশনস এর জন্য অনেক খ্যাত। এটা হলো আমার ইউনিভার্সিটির মানে ছোটখাটো বর্ণনা। সাধারণত এই প্রোগ্রামটায় যারা হচ্ছে গিয়ে এপ্লাই করতে চায় বা যারা এপ্লাই করলে হচ্ছে গিয়ে তাদেরকে হচ্ছে অ্যাপ্রুভাল অফার লেটার পাওয়ার একটা সুযোগ থাকে, তাদের জন্য প্রোফাইলটা আসলে কেমন হতে হয়, রিকোয়ারমেন্ট গুলো কি থাকে? আচ্ছা, তো এখানে পলিটিক্যাল সায়েন্সের মানে মোস্টলি ফোকাসড অন কম্পারেটিভ পলিটিক্স বা ইন্টারন্যাশনাল রিলেশনস কিছুটা ক্ষেত্রে। আর পিএইচডি ব্যাপারটা অনেকে বোধহয় জানেন বা অনেকে হয়তো বোধহয় জানেন না। আমি নিজেও জানতাম না। আমি নিজেও আর কি খুব রিসেন্টলি শিখেছি। যেটা হলো যে এটা হলো কিছুটা আর কি চাকরির মতো। তো আপনাকে আর কি আগে খোঁজ নিতে হবে যে এখানে চাকরিটা কেমন? এখানে চাকরিটার সাথে আপনার পড়াশোনা সংযুক্ত এবং এই চাকরিটা বা এই পড়াশোনাটার ক্ষেত্রে আপনি কি পারফেক্ট ফিট নাকি না, এটা হলো সবচেয়ে বড় কনসার্ন। যেমন ধরেন যে আপনি আমার স্কুলে এপ্লাই করলেন। আপনার ফোকাস থাকতে পারে আমেরিকান পলিটিক্স, আপনার ফোকাস থাকতে পারে পলিটিক্যাল ফিলসফি বা পলিটিক্যাল বিহেভিয়ার। সেক্ষেত্রে হয়তো আমার স্কুল সবচেয়ে ভালো না। এই কারণে হয়তো আপনাকে তারা খুব মানে সাগ্রহে নিতে নাও পারে। কিন্তু আপনি ধরেন কম্পারেটিভ পলিটিক্স এ ফোকাস বা আপনি ইন্টারন্যাশনাল রিলেশনস এ ফোকাস, তখন আপনার জন্য এটা আপনার অ্যাডভান্টেজ হয়ে যাবে যে আপনি আমার ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেড হবেন। আই থিংক এটা ম্যাটার করে যে যখন আপনি এপ্লাই করবেন, আপনাকে আগে একটা রিসার্চ করতে হবে যে আমি কি পারি আর আমি কি আসলে এটাতে ভালো নাকি না। যেমন ধরেন যে আমার এখন আমি বলতে পারবো না যে আমি কম্পারেটিভ পলিটিক্সে খুব ভালো। আমি শিখছি। কিন্তু আমার মেইন ইন্টারেস্ট হলো কম্পারেটিভ পলিটিক্স। আমি আন্ডারগ্রেড থেকে এখন পর্যন্ত মোটামুটি ওইখানেই ফোকাস ছিলাম। যদিও আমার আন্ডারগ্রেড ডেভেলপমেন্ট স্টাডিজ আর মাস্টার্সও ডেভেলপমেন্ট স্টাডিজে ছিল প্রথম। আমার সেকেন্ড মাস্টার্স ছিল ওহাইও ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে এবং সেখানে আমি কম্পারেটিভ পলিটিক্সে আর কি ফোকাস করি। তো সেক্ষেত্রে আর কি আমার অ্যাডভান্টেজ বলবো না, আসলে অ্যাডভান্টেজটা খুব মানে যাচ্ছে না এখানে। জিনিসটা হলো আমার প্যাশন হয়ে দাঁড়ায় হলো কম্পারেটিভ পলিটিক্স। সো এই প্যাশনের জন্যই আমি এই পলিটিক্যাল সায়েন্সের যেসব স্কুলগুলো কম্পারেটিভ পলিটিক্স নিয়ে কাজ করে সেটা নিয়ে রিসার্চ করলাম। সো সেটার রিসার্চের বেসিসে যেগুলো ইউনিভার্সিটি এসেছিল সেটার মধ্যে অন্যতম ছিল বিংহ্যাম্পটন। তো আমার অন্যান্য ইউনিভার্সিটির সাথে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা হয় এবং অ্যাপ্লিকেশনের পরেই আমার একটা লং টার্নে এবং হয়ে যায়। এরপরে আর কি আমার এখানে পড়তে আসা। তো আই থিংক এটাই আর কি মেইন ব্যাপারটা।
আপনার কি মনে হয় সোশ্যাল সায়েন্স প্রোগ্রামগুলোর জন্য ইউএসএ তে ফান্ডিং অপরচুনিটি আসলে কেমন থাকে? কারণ আমরা সাধারণত জানি যারা ইঞ্জিনিয়ারিং বা বায়োমেডিক্যাল ব্যাকগ্রাউন্ডের থাকে, যাদেরকে আমরা সাধারণত স্টেম হিসেবে জানি, তাদের ফান্ডিং আমরা দেখি যে বেশ ল্যাব বেস ওয়ার্ক এই জন্য ফান্ডিং বেশি। কিন্তু সোশ্যাল সায়েন্স প্রোগ্রামগুলোর জন্য আসলে ফান্ডিং অপরচুনিটিটা কেমন থাকে? সোশ্যাল সায়েন্সের ফান্ডিং অপরচুনিটি কিছুটা লিমিটেড। এটা আমি ঠিক কাউকে গ্যাসলাইট করব না যে, হ্যাঁ, আমাদের এখানে অনেক ফান্ডিং চলে আসো, হয়ে যাবে। মানে এই ধরনের মোটিভেশনাল মানে কথাবার্তা আসলে মানায় না মানে পুরাপুরি। ব্যাপারটা অনেকটা এরকমই যে আপনার প্যাশন অনুযায়ী আরকি আপনি ফান্ডিং পাবেন। যেমন আমি আরকি যতটুকু নিজে বুঝি বা নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি অনেস্টলি, সেটা হলো যে ইউএসএ তে মাস্টার্স সেটা আপনি ইঞ্জিনিয়ারিং বলেন বা আমাদের সোশ্যাল সায়েন্সই বলেন বা নন স্টেম বা স্টেম যেটাই বলেন, এগুলো খুব ফান্ডিং থাকে না। কারণ এগুলো প্রফেশনাল ডিগ্রি। প্রফেশনাল ডিগ্রিতে হয়তো আপনার ল্যাবের কাজ যদি থাকে তাহলে আপনি ফান্ডিং এক্সট্রা পাবেন। কিন্তু ওইটা ছাড়াও আরকি ডিপেন্ড করে যে ইউনিভার্সিটি কি আপনার উপর মানে আপনার প্রোগ্রামের উপর ইনভেস্ট করছে নাকি না। এটা অবশ্যই সত্যি যে স্টেম প্রোগ্রামগুলোতে ইউনিভার্সিটির একটা আলাদা ইনভেস্টমেন্ট থাকে। সেই ইনভেস্টমেন্টের কারণেই আ মাস্টার্স প্রোগ্রামেও কিছুটা ফান্ডিং থাকে। কিন্তু তাও সব মাস্টার্স প্রোগ্রাম ফান্ডেড এটা হপ করে বলা যায় না। এক্ষেত্রে আমি নিজে আরকি দেখেছি যে স্টেম বা নন স্টেম আ যাটাই বলেন বা সায়েন্সের প্রোগ্রাম বা ইঞ্জিনিয়ারিং এর প্রোগ্রাম বা ইভেন সোশ্যাল সায়েন্স এর প্রোগ্রাম, এগুলা হয় পার্শিয়ালি ফান্ডেড থাকে, না হলে লিমিটেড ফান্ডিং থাকে। আর অনেক ক্ষেত্রে ফান্ডেড হয়ই না। তো আমার এক্সপেরিয়েন্স এ আমি দেখেছি যে ধরেন যে যারা মাস্টার্স করতে আসতে চান STEM এ বা নন STEM এ, তারা ধরেন যে ওই কোহর্টে মানে ওই প্রোগ্রামের মাস্টার্স কোহর্টে ধরেন ১০ জনকে অ্যাডমিশন দিবে। সেই ১০ জনের মধ্যে খু আ এটা আরকি আনুমানিক আরকি। যে ধরেন যে ১ থেকে ৪ জন আরকি ফুললি ফান্ডেড হবে। বাকিরা হয়তো টিউশন ওয়েভার পেতে পারে বা ফান্ডেড নাও হতে পারে। তো এটা আরকি একটা ব্যাক সাইড। এটা আরকি আপনাকে মাথায় রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে পিএইচডি তে মোটামুটি সবসময় ফান্ডেড হয়। ইঞ্জিনিয়ারিং স্কুলগুলাতে মোস্টলি যেটা হয় যে আমি যতটুকু আরকি দেখেছি আরকি, যে ধরেন যে ইঞ্জিনিয়ারিং বা স্টেম প্রোগ্রামগুলাতে আরকি মাস্টার্সেও ফুল ফান্ডেড থাকে। আর ওরা ওই পরিমাণই আরকি লিমিটেড সিটে আরকি অ্যাডমিশন দিয়ে থাকে। নন স্টেম মাস্টার্স এ পার্শিয়ালি ফান্ডেড থাকে। হয় আপনাকে টিউশন ওয়েভার দিবে, নাহলে দিবে না। বা টিউশন ওয়েভার দিলে আপনাকে ফুলি ফান্ডেড দিবে না, বা ফুলি ফান্ডেড দিলেও আরকি সেটা মানে আ খুবই কম মানুষকে দিবে। যে ধরেন যে সবচেয়ে ভালো স্টুডেন্ট যারা তাদেরকে। পিএইচডির ক্ষেত্রে এটা পুরোপুরি আলাদা হয়। স্পেশালি আরকি নন স্টেমে। কারণ পিএইচডিতেও আপনি ফুললি ফান্ডেড হওয়া মানে ইউজুয়ালি এটা হয় না যে আপনাকে অ্যাডমিশন অফার দিল কিন্তু আপনাকে ফান্ডিং দিবে না। যদি দিয়ে থাকে তার মানে এটা আরকি খুবই ভদ্রভাবে আপনাকে না বলা। তো আমার ক্ষেত্রে আরকি আমার যেটা মনে হয়। আর এমনিতে আ যেটা ব্যাপ আমার নিজের আরকি এক্সপেরিয়েন্স যেটা বলে যে পিএইচডি তে ফুললি ফান্ডেডই হয়। ফান্ডিং আপনার ইঞ্জিনিয়ারিং স্কুলের মতো হবে না। কিন্তু আপনি ফান্ডেড হবেন। কারণ এখানে আপনাকে নিজের রিসার্চ করতে হবে। আপনার নিজের পড়াশোনা করতে হবে এবং আপনি এখানে টিএ বা আরএ হিসেবে থাকবেন। সেটা ইউনিভার্সিটি ডিপেন্ড করে। বাট মোস্টলি আপনি টিএ হিসেবে থাকবেন নন স্টেম পিএইচডি প্রোগ্রামগুলোতে। তো ওইখান থেকে আপনার লিভিং এক্সপেন্স এবং আপনার আ টিউশন ফান্ডিং হয়। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে সাধারণত আমরা আশা করি যে আমাদের একজন ফান্ডিং এর জন্য আমাদের আসলে এটা খুবই কম্পিটিটিভ একটা বিষয়। একটা প্রোফাইল থাকতে হয়। যেটা হচ্ছে গিয়ে আমাকে আসলে এই কম্পিটিশনে সবার আগে এগিয়ে রাখবে। অনেকেই বলে যে জিআরই থাকতে হয়, অনেকে বলে জিআরই না থাকলেও হয়। আপনার কি মনে হয় আসলে জিআরই, আইএলটিএস বা প্রিভিয়াস ডিগ্রি গুলোর রেজাল্ট কিভাবে কতটুকু ইফেক্ট ফেলে এই প্রোফাইলের জন্য যখন আমি ফান্ডিং এর জন্য এপ্লাই করব? এই ক্ষেত্রে আমার নিজের এক্সপেরিয়েন্স যেটা বলে যে ধরেন যে রিকোয়ারমেন্টস ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ডিফার করে। যেমন আইএলটিএস স্কোর সব ইউনিভার্সিটিতে ইউনিভার্সাল, কিছুটা ক্ষেত্রে হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড আছে। জিআরইর ক্ষেত্রেও একটা স্ট্যান্ডার্ড আছে। কিন্তু ওইটাই মেইন আ রিকোয়ারমেন্ট আমি বলব না। মানে ওইটা অবশ্যই একটা রিকোয়ারমেন্ট, একটা স্ট্যান্ডার্ড আরকি যেটা ইউনিভার্সিটি সেট করে যে আপনি এখানে এপ্লাই করতে পারবেন নাকি না। এটার পরে ডিপেন্ড করে যে ধরেন যে মানে পিএইচডির ক্ষেত্রে আমি যেটা নোটিস করেছি যে আ আপনার অ্যাকচুয়াল এসওপিটা আমার আমার কাছে আরকি, আমি যদি মানে ফোকাস রাখি তাহলে এসওপিটা অনেক বড় একটা ফ্যাক্টর। কারণ ধরেন যে এসওপিতে আপনি যদি অ্যাকচুয়ালি আপনার প্যাশনটাকে ঠিকমতো আরকি এক্সপ্লেইন করতে পারেন যে হ্যাঁ, আমি পলিটিক্যাল সায়েন্সের এই অ্যাসপেক্ট বা এই রিসার্চ করার জন্য আমি খুবই উৎসাহিত এবং আমার মনে হয় এই ইউনিভার্সিটির এই প্রোগ্রামটা এটা নিয়ে কাজ করে, যেটা আমি রিসার্চ করে জেনেছি এবং আমার মনে হয় আমি এই প্রোগ্রামটার জন্য পারফেক্ট ফিট। তারপরে আরকি আমি এপ্লাই করতে পারি এবং সেটা যদি আমি ওদের কাছে প্রুফ করতে পারি তাহলে সেটা আরকি অন্যতম একটা আরকি প্রাইমারি ফ্যাক্টর। অন্যান্য ফ্যাক্টর গুলো অবশ্যই আছে।
কিন্তু সেগুলো আরকি কাইন্ড অফ আরকি ফিল্টার করার জন্য যে ধরেন যে কারা এপ্লাই করতে পারবে এবং এপ্লাই করার পর বাছাই করা যে কে এগিয়ে আছে অন্যান্য সব ফ্যাক্টর গুলাতে। এমনও হতে পারে যে ধরেন যে আপনি অন্যান্য ফ্যাক্টর গুলাতে হয়তো খুব এগিয়ে নেই। কিন্তু তাও আরকি আপনার এসওপিটা এত আ প্যাশনেট হয়েছে বা এত ভালো হয়েছে যে এত ভালো রিজনিং আপনি দিয়েছেন যে আপনাকে তারা গ্রহণ করে নিচ্ছে। মানে এখানে প্যাশনটা আমি বারবার এক্সপ্লেইন করতেছি। এটা খারাপ মানে ভুলভাবে নিবেন না। এটার আরেকটা ব্যাপার হলো যে ধরেন যে মানে আপনি খালি যদি ক্লিশেড কথাবার্তা লেখেন যে হ্যাঁ, আমি পলিটিক্যাল সায়েন্সে খুবই উৎসাহিত। পলিটিক্যাল সায়েন্স ছাড়া আমার চলেই না, জিনিসটা এমন না। জিনিসটা কাইন্ড অফ এমন হতে হবে, জিনিসটা প্রফেশনাল হতে হবে যে আমি কেন পলিটিক্যাল সায়েন্সের প্রতি প্যাশনেট, পলিটিক্যাল সায়েন্সে এখন পর্যন্ত আমি কি রিসার্চ যদি নিজে না করে থাকি, আমি কি রিসার্চ দেখেছি বা কি রিসার্চ বুঝেছি সেটা আমার সাথে যাচ্ছে না কিনা বা আমি ওইটা কতটুকু বুঝে আরো আরকি এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা আপনাকে এসওপিতে এক্সপ্লেইন করতে হবে। এবং অন্যান্য ক্ষেত্রে আপনার IELTS, GRE স্কোর একটা স্ট্যান্ডার্ড অবশ্যই থাকা উচিত এবং যত ভালো স্ট্যান্ডার্ডে আপনি থাকবেন তত আপনি এগিয়ে থাকবেন। কিন্তু ফান্ডিংটা আরকি ডিপেন্ড করে যে ওই ইউনিভার্সিটি ওই কোহর্টের জন্য কতটুকু ফান্ডিং অ্যালোকেট করে রেখেছে। এমন হতে পারে যে ধরেন যে আপার কোহর্টে অনেক স্টুডেন্ট এখনো আছে, তাদেরকে ফান্ডিং করতে হবে। সেক্ষেত্রে হয়তো আপনার কোহর্টে তারা অত ফান্ডিং দিবে না। সেক্ষেত্রে আপনার সিটস অ্যামাউন্ট লিমিটেড হয়ে যাবে বা কমে আসবে। কিন্তু মোস্টলি আরকি এসবই আরকি ম্যাটার করে ফান্ডিং এর ক্ষেত্রে। অন্তত আমি যতটুকু বুঝি। তো আ আ আমি সিউর না যে আমি পুরোপুরি অ্যান্সার করতে পেরেছি না কিনা। যদি আমি ঠিক মতো অ্যান্সার করতে নাও পেরে থাকি, তাহলে আপু প্লিজ আমাকে আরেকটু কোয়েশ্চেন করেন। তাহলে আমি হয়তো না, না, আরেকটু ভালো খুব এক্সপ্লেইন করতে পারব। চমৎকার। আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আসলে আমরা ইন জেনারেল ফান্ডিং টা কিভাবে হয় এটা নিয়ে আসলে অনেকেরই ব্যাক এন্ড এ খুব একটা আইডিয়া থাকে না। তো দেখা যাচ্ছে যে আ এটা নিয়ে একটা কনফিউশন এর কারণে প্রোফাইলটা কিভাবে আসলে প্রেজেন্ট করতে হবে এটা নিয়েও একটা কনফিউশন থেকে যায়। যে অনেকেই ভাবেন যে আমার শুধু IELTS, GRE হয়তো এনাফ। কিন্তু এখানে এসওপি টাও যে একটা খুব আ একটা ক্রুশাল ইমপ্যাক্টফুল একটা বিষয় এটা অনেকেই হয়তো মাথায় থাকে না বা জানা থাকে না। এই পর্যায়ে আপনি বলছিলেন যে আপনার 2nd মাস্টার্সটা ছিল ওহাইও ইউনিভার্সিটি থেকে। আপনি তো যখন আপনার একটা মাস্টার্স প্রোগ্রামে এনরোল ছিলেন, দেন এরপরে একটা পিএইচডি প্রোগ্রামে এনরোল হয়েছে। একটা ট্রানজিশন পিরিয়ড থাকে। তো এই স্টুডেন্ট যারা এখন এমএসসি আছে পরবর্তীতে পিএইচডি তে মুভ করতে চাচ্ছে, তাদের জন্য আপনার অ্যাডভাইসটা আসলে কি হবে? কি করলে তাদের এই ট্রানজিশনটা অ্যাকচুয়ালি স্মুথ হবে? এক্ষেত্রে আমি উপদেশ দিব যে ধরেন যে আপনি যখন মাস্টার্স শেষের পর্যায়ে থাকবেন তখনই আপনার সিরিয়াস হয়ে যাওয়া উচিত যে আপনি পিএইচডি কেমনে করবেন বা পিএইচডি আদৌ করবেন না কিনা বা আপনি H1B তে আপনার চান্স কিরকম মনে করেন। যেমন আমরা অনেকেই জানি যে মাস্টার্স শেষ করার পরে আপনার একটা শর্ত থাকে যে আপনি H1B তে ঢুকতে পারবেন বা H1B এর জন্য লড়াই করতে পারবেন। কিন্তু ব্যাপারটা এমন যে আপনি নন স্টেমে থাকলে আপনি মাস্টার্স পাস করার পরে ২ মাসের মতো একটা বাফার পিরিয়ড পাবেন। যেখানে আপনাকে এপ্লাই করতেই হবে ওয়ার্ক অথরাইজেশন এর জন্য। আপনার ওয়ার্ক অথরাইজেশন আসলে আপনাকে ৩ মাস সময় দেওয়া হবে মোটামুটি একটা অফিসিয়াল জব পাওয়ার জন্য। সেই অফিসিয়াল জবটা যদি আপনি পেয়ে যান তাহলে আপনাকে ১ বছর মানে নন স্টেম এর ক্ষেত্রে আপনাকে ১ বছর সময় দেওয়া হবে আ ওই জবটা করার জন্য এবং ১ বছর পর ওই জব যদি আপনাকে স্পন্সর করে তাহলে আপনি H1B লটারিতে আপনার নাম দিতে পারবেন এবং H1B লটারিতে যদি আপনার নাম মানে আপনি যদি জিতে যান তাহলে আপনি আ H1B আরকি গ্রিন কার্ড পাবেন এবং সেই হিসেবে কাজ করতে পারবেন। জিনিসটা এত মানে আমি যেভাবে বলছি সেটা হয়তো এত সহজ নাও হতে পারে। জিনিসটা অ্যাকচুয়ালি আরেকটু কমপ্লেক্স। সেই ক্ষেত্রে আপনাকে আরকি লয়ারের সাথে কনসাল্ট করে নেওয়াটা বেটার। বাট মোটামুটি এটাই আরকি ধাঁচ। কিন্তু এই রাস্তাটা নন স্টেমের জন্য অবশ্যই আরকি একটু ঝামেলার। কারণ আপনাকে খালি ১ বছর সময় দেওয়া হবে। যেখানে স্টেমরা ৩ বছর সময় পায় এবং সেক্ষেত্রেও এখন স্টেমের জব ফিল্ড কিছুটা স্যাচুরেটেড। আর ওভারঅল আরকি ইউএসএ তে জব ফিল্ড কিছুটা স্যাচুরেটেড ইন এভরি অ্যাসপেক্ট। সো এটা আরকি এত সহজ না। মানে আমি ওইটাতে চেষ্টা করেছিলাম এবং সেটা খুব আ আ সফলতা পাইনি। আমি অনেস্টলি বলছি। এবং আ এক্ষেত্রে আমি তখন আরকি সাজেস্ট করব যে তখনও আপনারা আ যদি মনে করেন যে H1B তে হচ্ছে না তাও আরকি সেই সময়টা আপনি আ আরেকবার পিএইচডি তে এপ্লাই করতে পারেন যদি ১ম বার মাস্টার্স এর পিএইচডি তে এপ্লাই করে না হয়ে থাকে। মানে ব্যাপারটা এমন যে আ পিএইচডি ইস ভেরি আরকি রিসার্চ ওরিয়েন্টেড এবং আপনাকে আরকি এক্সপ্লেইন করতে হবে যে আপনি নট অনলি রিসার্চ এর জন্য কেন ফিট, আপনি কেন এই ডক্টরাল প্রোগ্রামটা করতে চান। যেমন মাস্টার্স এর ক্ষেত্রে অন্যান্য সবার কথা আমি বলতে পারব না। বাট আমার ক্ষেত্রে আমি যেমন ছিল যে আমি এক্সপ্লেইন করেছিলাম যে আমি মাস্টার্স শেষ করার পরে আইএনজিও বা থিংক ট্যাংক বা আ এরকম কোনো নন প্রফিট এ জব করতে চাই। সেটা আরকি পিএইচডি তে না করাটাই শ্রেয়। মানে করতে পারেন এবং জিনিসটা অ্যাকসেপ্টেড ও হতে পারে বাট সব ক্ষেত্রে না।
এখানে প্রাইমারি আপনার স্টেটমেন্টটা থাকবে যে আপনি কোন রিসার্চটা নিয়ে কাজ করতে চান, কেন কাজ করতে চান এবং সেটা কিভাবে করবেন। এবং সেটা করার পরে সেটা কি আদৌ আ সেটা করার পরে আপনি কি আবার কোনো ইউনিভার্সিটিতে জয়েন করবেন না কিনা বা আপনি আর কোনো হচ্ছে আ জবে জয়েন করবেন বা ইন্ডাস্ট্রিতে জয়েন করবেন না কিনা, সেই ইন্ডাস্ট্রিটা কি আপনার এই রিসার্চের সাথে রিলেটেড না কিনা। তো এইটা আরকি এক্সপ্লেইন করা প্রাইমারি এবং অন্যান্য রিকোয়ারমেন্ট তো অবশ্যই আছে। সেগুলো ফিল্টারিং এর প্রসেস হিসেবে আমি দেখি মোস্টলি। বাট হ্যাঁ, ওই রিকোয়ারমেন্ট গুলো আপনাকে দেখে আরকি সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। আমি জানি মাস্টার্স প্রোগ্রামও কম ইনটেন্স না। সেক্ষেত্রেও আপনাকে আরকি আরেকটু আরকি কষ্ট করে আরকি আপনার জিআরই যদি দরকার হয় আবার প্রিপারেশন নেওয়ার সেটা আবার নিবেন। বা IELTS ইউজুয়ালি লাগে না। আপনি যদি ইউএসএ তে মাস্টার্স করে ফেলেন তাহলে আপনার আর IELTS দেওয়া লাগে না। কারণ ইউএসএ তে একটা মাস্টার্স পাস করার সার্টিফিকেট থাকলে আপনার আরকি বেসিক্যালি দ্যাটস ইউর IELTS itself. So, হ্যাঁ, I think that is how you transition from a master's to a PhD program. Yeah. হ্যাঁ, খুব চমৎকারভাবে আপনি সবকিছু কভার করেছেন। আসলে ট্রানজিশন পিরিয়ডটা একটা জার্নি শুরু করার আগেই যদি আইডিয়া থাকে জার্নিটা কেমন হবে, তাহলে জার্নিটা আসলে অনেক স্মুথ হয়। এর পরবর্তীতে আসলে আপনি যে ব্রিংহ্যামটন ইউনিভার্সিটিতে আছেন, সেই ইউনিভার্সিটির শহর এবং সেখানকার লিভিং স্ট্যান্ডার্ড, লিভিং কস্ট কেমন? এই নিয়ে যদি খুব সংক্ষেপে আমাদের কিছু বলতেন। অবশ্যই। তো বিংহ্যামটন হলো অ্যাকচুয়ালি গ্রেটার বিংহ্যামটন এরিয়া নামে পরিচিত। এটা বেসিক্যালি ৩ টা টাউন মিলে একটা শহর। ভেস্টাল, বিংহ্যামটন আর জনসন সিটি। আমি জনসন সিটিতে আছি আর বিংহ্যামটন শহরটা হলো ভেস্টালে। এমনিতে যদি খুব সহজ সরল এবং সৎভাবে উত্তর দিতে চাই, বিংহ্যামটন পড়াশোনার জন্য এতই ভালো যে এখানে আর কিছু করার নেই। আপনি পড়াশোনা করা ছাড়া এখানে আর কিছু করার মতো পাবেন না। এখানে খুব বেশি হলে ২ টার মতো পার্ক আছে। আর ওখানে ঘুরতে পারবেন। এমনিতে লিভিং স্ট্যান্ডার্ড এখানে খারাপ না। মানে নিউ ইয়র্ক সিটিতে আপনার যেরকম এক্সপেন্স হবে, সেই এক্সপেন্সের তুলনায় বিংহ্যামটন ইজ আ বিট চিপ। বাট ইটস নাইস এনাফ যে আপনি এখানে ধরেন যে আপনার যদি ফুল ফান্ডিং হয়ে যায় আপনি এখানে ভালো মতোই চলাফেরা করতে পারবেন এবং আপনার ফান্ডিং আপনাকে কিছুটা হলে সেভ করার সুযোগ দিবে। কিন্তু ওভারঅল এইখানের লিভিং স্ট্যান্ডার্ড যথেষ্ট ভালোই। এখানের বাস সিস্টেম মাঝে মধ্যে আরকি আমাদের দেশের মতো আরকি একটু বাস লেট করে কিন্তু বাস দিয়ে আরকি সবাই যাওয়া আসা করে। আর এখানে বাস দিয়ে আরকি ক্যাম্পাস থেকে আপনি অন্যান্য সব জায়গায় যেতে পারবেন। এবং এটা যেহেতু আরকি নর্থের দিকে আ ইউএস এর, এটা কিছুটা ঠান্ডা হয়ে যায় আ আ কি বলে? শীতের শুরুর দিকেই, ইভেন অটমের শুরুর দিকে। অবশ্য অফিস যেমন আমি এখন অফিসে আছি বা অন্যান্য আরকি ক্যাম্পাসের ভিতরে থাকলে আপনি যথেষ্ট আরাম বোধই করবেন। আর এমনিতে শহরটা ছিমছাম সুন্দর। এন যদি আপনার সেটা পছন্দ হয়ে থাকে বাট এখানে তেমন কিছু করার নেই। আর যদি আপনি আ লং টার্ম এ গাড়ি কিনেন তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। ধরেন যে অন্যান্য শহরে যাওয়া বা অন্যান্য এক্টিভিটিস করা নিউ ইয়র্ক স্টেটের আন্ডারে সেগুলো করতে পারবেন। এখান থেকে কর্নেল যথেষ্ট কাছে। আমি ২ বারের মতো ১ বার কর্নেলে গিয়েছিলাম এবং কর্নেল আরো সুন্দর। দেখে আরকি আপনার খুব ভাল লাগবে। আর I think that's pretty much it. আর কোন কিছু থাকলে আপনি প্লিজ আপনি আমাকে আরেকবার একটু জিজ্ঞেস না, করেন। না, না। আমার মনে হচ্ছে আমরা সবকিছু কভার করে ফেলেছি। যারা নতুন আসছেন তাদের জন্য আসলে এই ইনফরমেশন গুলো দরকার হয়। আর মানে গ্র্যাড স্টুডেন্ট লাইফ এর ব্যস্ততা অনেক। আপনি নিজেই মেনশন করছিলেন, স্পেশালি পিএইচডি জার্নিতে। এবং এই পড়াশোনার পাশাপাশি আমাদের সাধারণত মানে ইউএসএ তে কিছু ছোট, ছোট কমিউনিটি থাকে। দেশি কমিউনিটি বলি আমরা। এই কমিউনিটি প্রোগ্রাম গুলো আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে আসলে কিভাবে হেল্প করে আপনার মনে হয়? না, দেশি যেসব কমিউনিটি বা দেশি যেসব স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা স্টুডেন্ট ইউনিয়ন আছে, সেগুলা অবশ্যই দরকারি এবং অবশ্যই কাজে দেয়। যেমন ধরেন যে আপনি মানে আমি অনেকদিন পর আরকি বাংলা ভাষায় আরকি অনেক মানে কোনো কথা বলতেছি ইন আ ওয়ে যে ধরেন যে আমার ফ্ল্যাটমেট যারা আছে তারা ৩ জন বাংলাদেশী আমি সহ। আ তো আমরা ৩ জন বাংলাদেশী থাকার কারণে আরকি ধরেন যে বাংলায় কথা বলতে পারাটা আরকি অনেক আরামের এবং এক্ষেত্রে আরকি জিনিসটা আরকি আপনাকে মানে এই জিনিসটাই আরকি আপনাকে অনেক আরাম দিবে বা অনেক আরকি মানে খুশি দিবে সত্যি কথা বলতে। আর এমনিতে ধরেন যে একটা কমিউনিটি থাকলে আরকি অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। যেমন প্রাইমারি ক্ষেত্রে হলো ইনফরমেশন যেটা সবচেয়ে বেশি আরকি আমাদের থাকে না। যেমন যে এই শহরে আমি কোথায় বাসা ভাড়া পাবো বা আমি যে এলাকাটাতে বাসা ভাড়া নিতে চাচ্ছি সেই এলাকাটা কত ভালো, আশেপাশে কি আছে বা আশেপাশে আমি হালাল খাবার দোকান যদি আপনি হালাল মেইনটেইন করতে চান সেটা আমি কোথায় পাবো? বা কোথায় কম দামে জিনিসপাতি কিনতে পারা যায় বা ধরেন যে আ
ইউনিভার্সিটিতে কেমনে অ্যাক্সেস পাবো, কোন কোর্সটা নিলে ভালো। যদিও পলিটিক্যাল সায়েন্সে আমি এখন পর্যন্ত এই সাহায্যটা আ পাইনি। কারণ আমি ছাড়া আর কোন সাউথ এশিয়ান এখানে নাই। কিন্তু ওভারঅল আরকি ধরেন যে কোর্স ওয়ার্ক বা এমনিতে কোর্স ওয়ার্ক থেকে শুরু করে মানে থাকা খাওয়া বা কেমনে আরকি কস্ট ম্যানেজ করা যায় বা ইভেন আরকি বাংলায় কথা বলতে পারার জন্য একটা কমিউনিটি থাকা দরকার। এবং আপাতত আমার একটা ছোটখাটো কমিউনিটি হয়ে গিয়েছে এখানে এবং সেটি আরকি খুবই সাহায্য করছে আমাকে। তো হ্যাঁ, এটাই। চমৎকার! এই পর্যায়ে আমরা আসলে একদমই আমাদের আড্ডার আজকে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে ছোট্ট করে জানতে চাওয়া, গ্র্যাড লাইফ এর প্রেশার, আপনি মাস্টার্স প্রোগ্রামেও ছিলেন, এখন পিএইচডি প্রোগ্রামেও আছেন। দুটোতেই প্রেশার আছে। এই প্রেশার এবং স্ট্রেস মানে আমাদের স্ট্রেস থাকে একটা, এটা সামলানোর কোনো চিট কোড কি আছে কিনা? খুবই সিম্পল একটা চিট কোড আছে যে ধরেন যে এটা পারসন টু পারসন ভ্যারি করে টু বি অনেস্ট। যেমন ধরেন যে আমার ক্ষেত্রে যেটা আমি মানে পুরা সপ্তাহের প্ল্যান করি একদিনে। মানে আমি একদিনে সপ্তাহের প্ল্যান করি যে আমি কবে রান্না করব সে রান্নাটা আমি মানে মানে আমি ইউজুয়ালি ৩ দিনের জন্য রান্না করি এবং ৩ দিন আরকি খাই। তারপর ৩ দিন পর আবার রান্না করি, আবার ৩ দিনের জন্য খাই। সো আপনি এরকমভাবে আপনাকে প্ল্যান করতে হবে যে আপনি কিভাবে আরকি জিনিসটা ম্যানেজ করবেন। মানে প্ল্যানিং ইস এসেনশিয়াল। সেটা আপনাকে অবশ্যই আরকি নিচে থেকে করতে হবে। এক্ষেত্রে অন্যতম উপাদেয় হলো যে আপনাকে অবশ্যই আপনার আ সিলেবাস কোর্সের ডিফারেন্ট কোর্সের ডিফারেন্ট সিলেবাস থাকে। সে সিলেবাসটার আপনাকে প্রোগ্রামের ১ম দিন বা ১ম সপ্তাহের ভিতর সবাই দিয়ে দিবে। সেই সিলেবাসটা আপনাকে উল্টা-পাল্টা পড়তে হবে যে কবে কি আছে এবং সেই অনুযায়ী আপনাকে আর দরকার হলে এখন মানে এখন তো অনেক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট রয়েছে এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ছাড়াও আপনার বিভিন্ন ধরনের প্ল্যানার পাওয়া যায়। তো আপনি সেই অনুযায়ী প্ল্যান করে রাখবেন যে কবে কি মানে ডেডলাইন আছে, সেটা কবে আপনি ম্যানেজ করে রাখলে ভালো হয়। সেই অনুযায়ী আপনাকে সেট করতে হয় যে আপনি কবে কি করবেন। আমার ক্ষেত্রে আমি উইকলি বেসিসে আমার প্ল্যানিং করি এবং আমার আমি সবকিছু আমার Google ক্যালেন্ডার বা Google টাস্কস এ আরকি মেইনটেইন করে রাখি। আর আমার ধরেন যে আমারই আরেকটা বন্ধু আছে। সে হলো সে কোনো কিছু ডিজিটালি রাখে না। সে সবকিছু তার প্ল্যানারে লিখে রাখে। তো এটাও একটা প্রসেস আরকি যে আপনাকে অবশ্যই আপনার আ আ ওয়ার্ক ফ্লোটা আরকি বানায় নিতে হবে। আপনি যদি প্ল্যানিং ও করেও থাকেন, আমিও প্ল্যানিং করেছিলাম। আর আমি honestly বলব যে আমার ১ম ১ মাস আরকি পুরা ঝড়ের মতো গিয়েছে। কারণ মানে দেখা যায় যে আমি যা প্ল্যান করি সেটা মিট হয় না। দেখা যায় যে আরো অনেক প্রেশার এসে পড়ে যেটা হয়তো আমি চিন্তাও করি নাই যে এদিক দিয়ে প্রেশার আসতে পারে। বা যেটা আমি ধারণা করেছিলাম যে প্রেশার আসছে যেটার ইনটেনসিটি হয়তো আমার ধারণা ছিল ছোট। সেটা যত ছোটই হোক সেটা আসলে অত ছোট মানে আ প্রেশার ছিল না। সেটা আরকি ধরেন যে আরো বড় একটা ইনটেন্স জিনিস হিসেবে এসে পড়েছে। সো এগুলো আরকি আপনাকে মেনে নিতে হবে। আপনি হয়তো ১ম এ একটু স্ট্রাগল করবেন। কিন্তু আপনি যখন নিজের ওয়ার্ক ফ্লো টা পেয়ে যাবেন, তখন আপনার টাইম ম্যানেজমেন্ট আর অন্যান্য স্কিল মিলে আরকি আপনি সেফ হয়ে যাবেন। এবং দেখবেন যে এর ভিতরে আপনি ছোটখাটো সময়ের স্প্যান খুঁজে পাচ্ছেন যে অনেক কিছু করতে পারবেন। আর ওভারঅল আরকি মানে একটা জিনিস আরকি আপনাকে মাথায় রাখা উচিত যে ধরেন যে আ অনেক প্রেশার থাকবে পিএইচডি লাইফে। মাস্টার্সেও তো অবশ্যই আছে। কিন্তু আপনার এই প্রেশার ভিতরে আপনাকে যেভাবে হোক সপ্তাহে ১ দিন বা মানে কিছু একটা সময় আরকি নিজে থেকে বের করে নিতে হবে যে আমি এই টাইমটা দরকার হলে কিছুই করব না, জাস্ট বসে থাকবো। বা আমি যেভাবে চাই এনজয় করব। সেটা আপনার ব্যাপার এবং আপনাকে সেই অনুযায়ী আরকি সেট করতে হবে এবং এভাবে আপনি পিএইচডি লাইফটা আরকি এনজয় না, আপনি সারভাইভ করবেন। আর চমৎকার! এনজয়ও করতে পারেন সেটা আপনার আ স্কিল এর উপর ডিপেন্ড করবে। চমৎকার! খুব সুন্দর করে বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই ব্যস্ত সময় থেকে আমাদেরকে কিছু সময় দিয়েছেন এবং আপনার বলা ইনফরমেশন গুলো, তথ্যগুলো বা বলা যেতে পারে যে চিট কোড গুলো আসলে আমাদের আপকামিং যারা নিউ স্টুডেন্ট আছে বা এখন যারা আসলে স্ট্রাগল করছে, তাদের জন্য আসলে আমি বলব যে খুব আ দরকারি কিছু বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হয়তো দেখা হবে অন্য কোনো আড্ডায়। ওকে আপু। অ্যান্ড বেস্ট অফ লাক টু এভরিওয়ান। আল্লাহ হাফেজ।